তো হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? তো চলো শুরু করা যাক কালকের ম্যাচের বিশ্লেষণ নিয়ে। তো কালকে জানো তোমরা, কালকে তোমার ম্যাচ হয়েছিল একটা আরসিবি এবং মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। তুমি জানো এই দুটো টিম পরস্পর একে অপরের বিরুদ্ধে, মানে মতলব আইপিএলের সব থেকে সেরা ম্যাচের মধ্যে এটা একটা হয়। এবং এটার এই দুই টিমের মধ্যে অনেক আহ, বড় মাপের একটা হাই লেভেলের একটা চলে যায়। তো সেই জন্য এই দুটো টিমের মধ্যে যখন ম্যাচ হয় তখন একটা হাইপও বেশি হয়ে যায় এবং সোশ্যাল মিডিয়াতেও খুব এটা নিয়ে তোলপাড় হয় বিকজ অফ দিস টু লেজেন্ড। মানে আর কিছুই না, অনলি কারণ ওই টিমে আছে রোহিত শর্মা আর এই টিমে আছে বিরাট কোহলি। তো এই দুটো প্লেয়ারের জন্য এই মানে এই টিমের এত হাইপ হয়। কিন্তু তাদের বিকজ তাদের ফ্যান ফলোয়িং অনেক বেশি। তো কালকের ম্যাচে যদি আমরা নজর দিকে তাকাই তাহলে তোমরা দেখবে যে কালকে প্রথমে আরসিবি ব্যাট করে 221 রান, 5 উইকেট 20 ওভারে তুলে নেয়। এবং যেটা আমার মনে হয় একটা হিউজ রান ছিল এবং হিউজ মানে হিউজ রান ছিল, কিন্তু ওয়াংখেড়ে যেখানে ম্যাচ খেলা হয়েছিল সেই ম্যাচে সেই ফিল্ডের অনুপাতে একটু মানে আমার মনে হয় এটা যে চেজেবল ছিল না এমন নয়, অবশ্যই চেজ করা যেত। এবং তারপরে মুম্বাই ইন্ডিয়ান পরে ব্যাট করতে নেমে 209 রান 9 উইকেটে তোলে এবং আরসিবি 12 রানে জিতে যায়। এবং এটা ছিল তোমার ওয়াংখেড়েতে পরপর 6 ম্যাচ পরে। ওয়াংখেড়েতে আরসিবির বিরুদ্ধে এমআই মুম্বাই ইন্ডিয়ান্স গত 6 ম্যাচ জিতে আসছে পরপর। তো 6 ম্যাচ পর আরসিবি প্রথম জিতলো গতকাল মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। তো চলো শুরু করা যাক। তারপরে দেখি যে স্কোর কার্ডের দিকে যদি আমরা দিকে তাকাই তাহলে তোমরা দেখতে পাবে যে রোহিত শর্মা, না সরি, প্রথমে আমরা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের দিকে তাকাই। তো প্রথমেই ফিল সল্ট, তিনি আজকেও খেলতে পারেননি, আজকেও তিনি খেলতে পারেন। তারপরে বিরাট কোহলি মোটামুটি ম্যাচের রাস্তাটা তিনি ম্যাচের মোড়টা ঘুরিয়ে দেন ওখান থেকে। তিনি 67 রান করেন 42 বলে। তারপরে দেবদূত পাডিক্কাল, তিনি একটি সুন্দর ইনিংস খেলেন, ক্যামিও ইনিংস খেলেন, 22 বলে 37 রান, 3টি ছক্কা, 2টি চারের মারের মাধ্যমে। তারপরে রজত পাটিদার আসে। এই রজত পাটিদার এবং বিরাট কোহলি যে জুটিটা ছিল এইটা ছিল আমার মনে হয় সব থেকে ভাইটাল, কারণ এই জুটিতে যে রানটা করে দেয় এবং যে দ্রুত, মানে রজত পাটিদারের ব্যাটিং থেকে যেভাবে ফ্লো চলছিল ভাই, অ্যামেজিং অ্যামেজিং। রজত পাটিদার আমার মনে হয় তাকে ইন্ডিয়ান টিমে অবশ্যই নেওয়া উচিত, কারণ ভাই সে খাড়ে খাড়ে মতলব দাঁড়িয়ে দাঁড়িয়ে যেসব শট খেলে, আমার তো মনে হয় না ও যেসব শট খেলে একদম রোহিত শর্মা টাইপের। মানে দেখে লাগেই না যে তার কোনো রকমের এফিসিয়েন্সি লাগে, তার কোনো রকমের মানে জোরে এক একটা ব্যাটিং হয় না যে একদম মানে গায়ের যত শক্তি দিয়ে হিট করছে, এরকম এরকম কেন নাই। বাস দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যাট এদিক চালাচ্ছে ওদিক চালাচ্ছে এদিক চালাচ্ছে, ছক্কা হচ্ছে চার হচ্ছে আর মানে ক্রিকেটিং শট। তো রজত পাটিদার আমার মনে হয় হি ইজ এ মানে মেটেরিয়াল, মানে ইন্ডিয়ান টিমে খেলার মতো প্লেয়ার। এবং আমি আশা করি ইন্ডিয়ান টিমে হয়তো এই যদি এই কোয়ালিফাই করে যায় অ্যাটলিস্ট টপ 4-এও যদি ব্যাঙ্গালোর চলে যায় আমার মনে হয় রজত পাটিদার ইন্ডিয়ান টিমে তার পাক্কা হয়ে যাবে শিওর। তারপরে লিভিংস্টন আগের মতোই জিরো। তারপর জিতেশ শর্মা শেষে এসে যে 19 বলে 40 রানটা করে দেয়, এই রানটার জন্যেই এই তোমার রানটা 221 পর্যন্ত চলে যায় শেষে। এই জিতেশ শর্মার যে দারুণ স্কুপ যা খেলেছিল না, অসম্ভব ভালো লেগেছিল আমার। তো এই তারপরে কুনাল পান্ডিয়া ভুবনেশ্বর কুমারের দিকে ব্যাট করতেই আয়নি। তারপরে যদি আমরা দেখি বোলিংয়ের দিকে তাহলে দেখবে যে ট্রেন্ট বোল্ট 4 ওভারে 2 উইকেট যদিও নিয়েছেন, প্রথমে একটা উইকেট নিয়েছেন ফিল সল্টের। তারপরে ট্রেন্ট বোল্ট 4 ওভারে 57 রান তিনি দিয়েছেন, রান খুব একটু বেশি খেয়ে গেছেন। তারপরে যদি দেখে দীপক চাহার, তিনি 2 ওভারে 29 রান দিয়ে তাকে আর বলই করায়নি। তারপর জাসপ্রীত বুমরা, যাকে নিয়ে সব থেকে বেশি আলোচনার বিষয় ছিল এবং যার মানে যার প্রায় 3-4 মাস বাদে যিনি ক্রিকেটে আসছেন চোটের পর থেকে, চোট সারিয়ে। তো তাকে নিয়ে একটা প্লেয়ারদের মধ্যে একটা উৎসাহ ছিল এবং ফ্যানদের মধ্যে একটা উৎসাহ ছিল, কেন বলতো মোটামুটি তাকে লেগেছে যে তিনি রিদমে আছেন, তিনি বল করতে পারবেন, কিংবা তাকে মনে হয়েছে যেন ফিট আছেন। যেমন খুব ভালো উইকেট পাননি কিন্তু মোটামুটি ভালোই বল করছেন, 4 ওভারে 29 রান দিয়েছেন। তারপরে তোমার যদি মাইকেল স্যান্টেনার 4 ওভারে 40, ওকে নাপাতলি বোলিং।
তারপর হার্দিক পান্ডিয়া ভাই, এ তো বোলিংয়ে ব্যাটিংয়ে দুর্দান্ত ফর্মে আছে ভাই। বোলিং করলেও 2 উইকেট প্রতিদিনকার ম্যাচে তার 2টো উইকেট মানে বাধা। তারপর ব্যাটিং করতে নামলেই 30-35 রান তার বাধা। তো হার্দিক পান্ডিয়া ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, তো সেই রকম তার পারফরমেন্সও আছে। তারপর বিঘ্নেশ পুতুরকে তিনি 1 ওভারে 10 রান দিয়ে তিনি ইম্প্যাক্ট প্লেয়ার ছিলেন অবশ্য। তার বদলে তাকে আবার রোহিত শর্মাকে নিয়ে আসা হয় পরে। তিনি 1 ওভারে 10 রান দিয়েছেন এবং 1টি উইকেট তুলে নেওয়ার পর তাকে বসিয়ে দেওয়া হয়, তারপরে রোহিত শর্মাকে ইন করানো হয়। তো এই ছিল মোটামুটি তোমার আরসিবির ব্যাটিং লাইন আপ। তারপরে যদি আসি তোমার মুম্বাই ইন্ডিয়ান্স পরে ব্যাট করতে নেমে রোহিত শর্মা আজকেও ভালো কালকে ভালো খেলতে পারেনি। 9 বলে 17 রান করেছেন। তারপরে রিকেলটন তিনি 10 বলে 17, প্রথম ওপেনিং জুটিতে এরা ভালো খেলতে পারেনি। তারপর উইল জ্যাক্স 18 বলে 22-13 খেলতে পারেনি। তারপর সূর্যকুমার যাদব, সূর্যকুমার যাদবকে নিয়ে আমার কিছু বলার আছে আর, মানে ইন্ডিয়ান টিমের ক্যাপ্টেন আর, তারপরে তোমার যে এরকম পারফরমেন্স, ওই মানে ওই একই ওই ঝাঁটাবাড়ি, ঝাঁটাবাড়ি, এদিক নাই এদিক নাই ওদিক, ভাই এ নিয়ে চলবে না ভাই। একটা প্লেয়ার যখনই একই শট তুমি বারবার মারবে, বোলারদের একটা আইডিয়া হয়ে যায় যে এই প্লেয়ার এই শট করবে, তো তাকে এরকম বল করো। আর এখনকার যুগে যেখানে টেকনোলজি টপ অফ দ্য লেভেল চলছে, তখন একটা মানে সুতো পরিমাণও কিছু জিনিস তোমার কাছে লুকোচুরি থাকবে না, সেটা বের করে তোমার বোলাররা সেই রকম প্ল্যানও তৈরি করে ফেলবে। আর সূর্যকুমারের সাথে সেই রকমই হচ্ছে আমার মনে হয়। না মানে কোনো নেই, কোনো অন্য কোনো শট নেই, সেই একই রকম খেলা আজ 2-3 বছর ধরে খেলে আসছে। তবে আমার মনে হয় এরকম খেলতে থাকলে আমার মনে হয় না ইন্ডিয়ান টিমে তাকে ক্যাপ্টেন রাখবে, ও ছুটি করে দেবে। তারপরে যে খেলাটা শুরু হয়, তারপরে তিলক বর্মা এবং হার্দিক পান্ডিয়া, এরা হচ্ছে আসল খেলাটা শুরু করে। মজাটা তো এইখানেই থেকে শুরু হয়েছিল, যখন তিলক বর্মা এবং হার্দিক পান্ডিয়া যখন ব্যাটিং করতে নামে। ভাই তিলক বর্মা 29 বলে 56, 4টি 4, 4টি 6। তারপরে হার্দিক পান্ডিয়া 15 বলে 42, 4টি 6, 3টে 4। ও হোয়াট এ শট, হোয়াট এ শট, ও হো। মানে মজা তো এখান থেকেই এসেছিল। তার আগে যেসব মুম্বাই ইন্ডিয়ান্সের তো মানে যত দর্শক ছিল সবাই চুপ করে গিয়েছিল, কারণ তারা ধরেই নিয়েছিল যে ম্যাচ হেরে গেছে যখন 4 উইকেট পড়ে যায়। তারপরে যখন তিলক বর্মা আর হার্দিক পান্ডিয়া যখন ম্যাচে মাঠে নামে, তখন তারপর থেকেই তাদের মধ্যে একটা হইচই শুরু হয়, ফ্যান্সদের মধ্যে একটা মানে ইন্টারেস্ট শুরু হয়ে যায় ম্যাচের প্রতি, এবং তারা মানে তাদের মধ্যে একটা জান চলে আসে। তো যাই হোক, এই দুজন রান করার পর যে প্রথম এদেরকে মানে আউট করে, সেটা হচ্ছে ভুবনেশ্বর কুমার বলতেই হয় যে তিনি এক্সপিরিয়েন্স বলা, ইন্ডিয়া টিমে এতদিন থেকে খেলছেন এবং তার একটা যে মানে এক্সপিরিয়েন্স আছে, তিনি কালকে বুঝিয়ে দিয়েছেন। এবং ঠিক সময়ে ঠিক সময়ে তিনি এর উইকেটটা তুলে নিয়েছেন। তিলক বর্মার তিলক বর্মার উইকেটটা ওই সময় যদি না পড়তো, তো আমার মনে হয় না ম্যাচ আরসিবির পক্ষে যেত। আরসিবি অবশ্যই হেরে যেত কালকে, যদি ওই সময় ভুবনেশ্বর কুমারের যে স্পেলটা ছিল, এক দুর্দান্ত স্পেল ছিল। তারপর ভুবনেশ্বর কুমারের আউট হওয়ার পর তারপর হেজেলউড এসে তোমার একে হার্দিক পান্ডিয়াকে আউট করে দেয়। তো এই ছিল মোটামুটি। তারপরে আর ম্যাচের কিছু বাকি থাকে না। হার্দিক পান্ডিয়া তিলক বর্মা যতক্ষণ ছিল, তারপরে মোটামুটি মনে হচ্ছিল যে তারপরে নামান ধীর, তারপরে ম্যাকেল স্যান্টানা মোটামুটি চলেনি, তারাও মোটামুটি আউট হয়ে যায়। তো এই ছিল। তো কালকে মোটামুটি স্পিনিং যদি দেখি, যে সায়ুষ শর্মা বলে যে ছেলেটা খেলছিল কালকে আরসিবির হয়ে, দুর্দান্ত বল করছিল, একদম অসম্ভব অসম্ভব বল, দারুণ বল করেছে। এবং তার গুগলি, তার ফ্লিপার, তার মানে যতগুলো তার মানে অস্ত্র আছে সবগুলো ইউজ করেছিল, এবং মানে অ্যাকিউরেট ছিল কালকে। স্যান্টেনারের থেকে তো আমার কালকে সায়ুষ শর্মাকে বেশি ভালো লেগেছে। সান্টেনার ইজ এ মতলব ইন্টারন্যাশনাল প্লেয়ার, সে টিমের একটা ক্যাপ্টেন, তো সে অনেক বড় প্লেয়ার সাহিদ শর্মার থেকে, ভালো স্পিনার। কিন্তু কালকে বেশি ইফেক্টিভ আমার মনে হয়েছে সেটা হচ্ছে সান্টেনার থেকে সাহিদ শর্মা। আমার মনে হয় ওখানেই চোখ করে গেছে তোমার ইয়ে মুম্বাই। ওখানে যদি একটা এই একটা এরকম একটা স্পিনার থাকতো না ভালো, তো আমার মনে হয় সেটা ওই আটকে দিত। আর আমার মনে হয় ওখানে ওই বিঘ্নেশ পুতুর বলে যে ছেলেটা, আরও হয়তো 2-3 ওভার ওকে খেলানো উচিত ছিল। এখন দে নোজ, জানি না। তবে যাই হোক, হ্যাঁ, আর কালকে আরেকটা প্লেয়ার যার কথা না বললেই না, সেটা হচ্ছে কুণাল পান্ডিয়া ভাই। কালকে কুণাল পান্ডিয়া যে বল করেছে সেটা অসম্ভব ভালো বল। হার্দিক পান্ডিয়ার ভাই কুণাল পান্ডিয়া যার কথা বলছে, তিনি কালকে 4 ওভার 45 রান দিয়ে 4 উইকেট তুলে নিয়েছেন। কিন্তু আমি এক্ষেত্রে কুণাল পান্ডিয়ার বোলিংয়ের যে উইকেট 4টে নিয়েছেন, অবশ্যই তিনি ভালো বল করেছেন, কিন্তু আমি তার মানে এর সাথে সাথে আমি সায়ুষ শর্মাকেও যথেষ্ট ক্রেডিট দেব। কারণ সায়ুষ শর্মা ওই সময় বোলিং যথেষ্ট করে, তিনি একদম একদিক থেকে প্রেশারাইজ করে রেখেছিলেন ব্যাটসম্যান থেকে, এবং একদিক থেকে প্রেশারাইজ করার
পরেই তিনি তারপর যেই কুণাল পান্ডিয়া আসে তার ওভারে উইকেট চলে আসে। কিন্তু তাকে যে প্রেসারে রাখার ব্যাটসম্যানদের যে কাজটা তিনি করেছিলেন সেটা হচ্ছে শাহিদ শর্মা। তো শাহিদ শর্মাকেও যথেষ্ট ক্রেডিট দেওয়া অবশ্যই উচিত, কারণ তার প্রেসারের জন্যে বাকি বোলারগুলো একটু ইজি হয়েছিল তাদের জন্য উইকেট তোলার। তো এটা মানতেই হবে। তো দ্যাটস ইট। বাকি হ্যাজেলউড ২ উইকেট তুলে নিয়েছেন। ইয়াশ দয়ালও কালকে ভালো বল, তো ওভারঅল সবাই ভালো বল করেছেন। কাল খারাপ বল কেউই করেননি। মাঝে কিছু ওভার ২-৪ ওভার ওই হার্দিক পান্ডিয়ারই কয়েকটা মানে ২-৩টে ওভার মেরেছে। বাকি ওভারগুলোতে বেশ খুব একটা বেশি করতে পারেনি। তো এই ছিল মোটামুটি কালকের তোমার মুম্বাই ইন্ডিয়ান্স এবং আরসিবির ম্যাচের বিশ্লেষণ। তবে শেষে আমি একটা কথা বলব যে কালকের ম্যাচের পর আরসিবি অবশ্যই তোমার মানে একটা ভালো পজিশনে চলে যাবে। মুম্বাইয়ের পরপর ২ ম্যাচে পরপর ২ ম্যাচ হেরে গেল। তো এখন আমি তোমাকে টিম পজিশন দেখাই। টিম পজিশন এই মুহূর্তে স্ট্যান্ডিং যদি আমি দেখি, তাহলে দেখতে পাবে যে এই মুহূর্তে দিল্লি ক্যাপিটালস ৩টে ম্যাচে ভাই ৩টে ম্যাচে জিতে, ৩টেই জিতে ৬ পয়েন্টে ১ নম্বর আছে। তারপর আছে গুজরাট টাইটান। গুজরাট টাইটানে ৪টে ম্যাচে ৩টে জিতে ৬ পয়েন্ট পেয়ে ২ নম্বর আছে। তারপরে চলে এসছে আরসিবি। আরসিবি এখন ৩ নম্বরে চলে এসছে। আরসিবির মোটামুটি ৪টি ম্যাচ খেলা হয়েছে, ৪টে ম্যাচে ৩টে জয়, একটা পরাজয়, ৬ পয়েন্ট পেয়ে আরসিবি ৩ নম্বরে। তারপর আছে পাঞ্জাব, তারপর আছে কেকেআর। তো মোটামুটি ৫টা টিম মোটামুটি। আর যদি তোমার দেখা যায় মোটামুটি আর ২টো ম্যাচ, ২ থেকে ৩টে ম্যাচ পরেই তোমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে যে টপ 4-এ কে কে আছে। তবে এই মুহূর্তে আমার মনে হচ্ছে ডিসি আর জিটি যে মানে খেলছে, আর আরসিবি তো মানে এখনও সেই রকম ধারাবাহিকতা আমি পাচ্ছি না আরসিবির। কালকে ম্যাচ ভালো খেলেছে, ওকে ফাইন, বাট আগের ম্যাচটা যদি দেখো তাহলে খুব একটা ভালো খেলতে পারেনি। তারপরে এখন যদি দেখা যায় জিটি আর ডিসি, দিল্লি আর গুজরাট, এই দুটো টিম মোটামুটি কনসিস্টেন্টলি তারা দেখিয়ে এসছে ব্যাটিং এবং বোলিংয়ে। স্পেশালি আমি মনে করি যে যে টিমের বোলিং ভালো পারফরমেন্স দেবে সেই টিম জিতবে। ব্যাটিং তো সবাই আর আছে, সবাই পিটবে, মারবে, রান হবে, ওকে ফাইন, বাট বোলিংয়ের দিক থেকে যদি তুমি দেখো ডিসি আর জিটি এই দুটো আর মানে দুর্দান্ত ফর্মে আছে তাদের বোলার, এবং তারা প্রতিটা বোলারে ম্যাচ জিতাচ্ছে তাদের। তো আমার এই দুটো টিমের মোটামুটি আছে পুরো মানে বাজি ধরেছে আমি এই দুটো টিমের প্রতি। এই দুটো টিম তো যাচ্ছেই আমার মনে হয় এখন অবধি যা খেলা চলছে, পরে কী হবে জানি না, তো পরে দেখবে। তো যাই হোক, এই মুহূর্তে তো ডিসিএম, জিটি এবং ব্যাঙ্গালোর এবং পাঞ্জাব এই 4টে টিম টপ 4-এ আছে। তো এখন দেখা যাক আগামী সপ্তাহে কি হয়। তো এই তো যাক, এই নিয়ে আজকের এই ছিল বিশ্লেষণ। তো পরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।